জেহাদিরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। আমার কাছে যা ইনফরমেশন আছে, তথ্যও আছে, সেটা হচ্ছে যে এই এত লোক যে জড়া হয়েছিল, এদের বিপুল আকারে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল। দুবাই থেকে লোক বসে বসে 2000 প্লেট 3000 প্লেট খাবার র্যালিতে সাপ্লাই করছে ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে। তো এটা পরিষ্কার যে বিদেশ থেকে ফান্ডিং হয়েছে, এবং শুধু বিদেশ থেকে নয়, ভারতের মধ্যেও এরকম এলিমেন্টস আছে যারা এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেরকম ঠিক বাংলাদেশ কিংবা নেপালে হয়েছিল। কিন্তু এখন ভারতবর্ষে এবং বেশিরভাগ রাজ্যতে রাষ্ট্রবাদী এবং শক্তিশালী সরকার আছে, যার ফলে ওরা ঠিক যেরকমভাবে চেয়েছিল সেরকমভাবে করতে পারিনি। কিন্তু এখানে এক একটা আমার দিক আছে, যে দেখুন, যারা এই আন্দোলন করেছে তারা বেশিরভাগই দেশবিরোধী শক্তি, সে দিল্লিতে করুক কিংবা কলকাতায় করুক। দিল্লিতে মানে দেশে ভারতীয় জনতা পার্টির কিংবা এনডিএর সরকার আছে, রাষ্ট্রবাদী সরকার, এবং আমাদের দেশকে হু করে প্রোগ্রেস করাচ্ছে এবং ভালো দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরকমই বেশিরভাগ রাজ্যতেও। এরকম একটা পরিস্থিতিতে যেখানে আমরা অপারেশন সিন্দুর করেছি, সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে, এরকম একটা পরিস্থিতিতেও তারা লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে এই কাজটা করতে পারলো। কলকাতা তো ঠিক একই জিনিস দেখা গেল। এখানে একটা মজবুত সরকার, সনাতনী সরকার, রাষ্ট্রবাদী সরকার, এখানেও কিন্তু ওরা ব্যাপক সংখ্যায় রাস্তায় নামলো। কখন নামলো? দেশেও রাষ্ট্রবাদী সরকার, রাজ্যতেও রাষ্ট্রবাদী সরকার, শক্তিশালী সরকার, সেখানেও তারা যেটাকে মনে করে ঠিক, সেটা দেশবিরোধী কাজ, কিন্তু তাদের এত সংখ্যা রাস্তার দখল নিল। তারপরে পুলিশ অ্যারেস্ট করেছে, তার মধ্যে আফরোজ কী সব নাম বেরিয়েছে, বেশিরভাগই জেহাদি। তাদের অ্যারেস্ট করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে, সেটা ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে, এই একটা ওদের জন্য আনপ্লেজেন্ট অ্যাটমসফিয়ারেও তারা রাস্তায় নামলো। হ্যাঁ, তার 2 দিন পর কি 3 দিন পর রাষ্ট্রবাদী শক্তিরাও রাস্তায় নেমেছিল। আমার প্রশ্ন হচ্ছে, আমি যেতে পারিনি সেই র্যালিতে, কেননা আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, তাই জন্য। কিন্তু এই যে রাষ্ট্রবাদী শক্তি এর উত্তরে রাস্তায় নামলো, আমার প্রশ্ন হচ্ছে, যখন পরিস্থিতি আমাদের ফেভারে থাকবে না, তখন এই রাষ্ট্রবাদী শক্তিগুলো কি রাস্তায় কতটা নামবে? ঠিক যেরকম 2021-এ পোস্ট পোল ভায়োলেন্স যখন হয়, ভোট পরবর্তী হিংসা, তখন কিন্তু এত রাষ্ট্রবাদীদের রাস্তায় দেখা যায়নি। তো ফেভারেবল সিচুয়েশন হলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে, এটা খুবই সামান্য ব্যাপার, এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু আমাদের যা দেশের সমাজের যা পরিস্থিতি আছে, যেখানে আমাদের ফেভারেবল কন্ডিশন থাকবে না, তখন রাস্তায় যখন লোক নামবে, রাষ্ট্রবাদীরা নামবে, সেটাই হচ্ছে আমাদের, তখনই আমাদের প্লাস পয়েন্ট হবে। সরকারে আছে, দু জায়গায় সরকারে আছে, রাস্তায় নামছে, খুব ভালো। কিন্তু যখন সরকারে ছিল না, তখন যখন আমাদের ওপরে অত্যাচার হামলা হচ্ছিল, কার্যকর্তাদের ওপর, সাধারণ মানুষদের ওপর, তখন যদি 10,000, 20,000, 1 লাখ মানুষ যদি রাস্তায় নেমে সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করত, সেটার আরও বেশি প্রয়োজন ছিল, এখনও আছে। আর কিন্তু ঠিক বিপরীতটা দেখুন, ওদের জন্য ফেভারেবল সিচুয়েশন নয়, কিন্তু এখানেও ওরা রাস্তায় নেমেছে, এটা জানে যে আমাদের বিরুদ্ধে অ্যাকশন হতে পারে, এটা হবে সেটা হবে, বিভিন্ন আইনের ধারা লাগবে, জেল খাটতে হবে, হয়তো সারা জীবন জেলে থাকতে হবে, সেই চ্যালেঞ্জটাকেও ওরা অ্যাকসেপ্ট করেছে। তাই জন্য দেশ বিরোধী শক্তি, তারা দেশকে ধ্বংস করার জন্য যে রিস্কটা নিচ্ছে, রাষ্ট্রবাদী শক্তিকেও দেশকে বাঁচাবার জন্য সেই রিস্কটা নিতে হবে। খালি ফেভারেবল কন্ডিশন ভাবলে হবে না।
সুজন চক্রবর্তী তিনি বলছেন, সিপিআইএম নেতা সবাই চেনেন, তিনি বলছেন যে ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ, এই মুভমেন্ট, এর মধ্যে হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে নাকি জমা করেছিলেন নরেন্দ্র মোদী এবং খরচা করলো দেশের যুব সমাজ। তা কথাটা শুভেন্দু অধিকারীর সেই শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেছিলেন যে সকালে জমা করে বিকেলে খরচা করে দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতেই অনেকটা উনি এই কথাটি, বক্তব্যটি বলেছেন। মানে এই কথার বেসিসে আপনি কি বলতে চান যে সুজন চক্রবর্তী? দেখুন, সুজন চক্রবর্তীকে একদম আমি মানে কিংবা কোনো মাকুকে, মানে কমিউনিস্টদের আমি কোনো রকমভাবে ওদের কাউন্টই করি না। ওদের বিষয়ে কথা বলা মানে ওদেরকে এক্সট্রা মাইলেজ দেওয়া, ওদের প্রচার করে দেওয়া। আমি এসব সমাজের কীটদের নিয়ে কোনো আলোচনা করতে চাই না। যারা দেশ বিরোধী কাজ করে এসছে সারা জীবন ধরে, যারা ভারত ভাগের দাবি তুলেছিল মুসলিম লীগের সাথে আওয়াজ তুলে, কাঁধে কাঁধ মিলিয়ে, আমি তাদের বিষয়ে কথা বলতে চাই না। যাদের সময়তে ধানতলা বানতলা হলো, যাদের সময়তে দেগঙ্গা দাঙ্গা হলো, তো আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। যারা প্রথম থেকে হিন্দু বিরোধী, সমাজ বিরোধী, যারা নেতাজিকে টোজোর কুকুর বলেছিল, স্বামী বিবেকানন্দকেও তারা নিন্দে করতে ছাড়েনি, আমি এসব সমাজের কীটদের নিয়ে, সে সুজন চক্রবর্তী হোক কিংবা তার যে কোনো কমরেড হোক, আমি এদেরকে নিয়ে কোনো আলোচনা করতে চাই না। এই যে সিজেপির যে প্রেসিডেন্ট, তিনি বলছেন যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন, কিন্তু এই সরকারের কেউ তো ইস্তফা দেন না, এটা বলে তিনি বলছেন যে ঝুঁকেগা নেহি কিন্তু ঝুকানে ওয়ালা চাইয়ে, এরকম একটা মন্তব্য তিনি করলেন। সরকারের বিরুদ্ধে তিনি এরকম একটা মন্তব্য করলেন, এত বড় আন্দোলন, এবং তার ফলে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফাও দিতে হলো, তারপরেও তিনি এরকম একটা মন্তব্য করলেন। তাহলে এটা কি মানে সরকারের জন্য কোনো রকম মানে কোনোভাবে থ্রেট বলতে পারেন? দেখুন, কোনো মতেই নয়। আমরা যারা অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ আ দেশ, আমরা যারা দেশের বড় বড় শত্রু যারা, তাদেরকে আমরা রোগড়ে দিয়েছে এই সরকার, মোদিজির সরকার। সেখানে এটা কোনো কথাই হলো না। ধর্মেন্দ্র প্রধানজি একজন ওয়েল ডেকোরেটেড মিনিস্টার ছিলেন। ওনার সময়তে উনি ব্যাপক কাজ করেছেন, ব্যাপক এডুকেশন রিফর্ম এনেছেন। হ্যাঁ, এবার উনি একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্বতে ছিলেন। যারা যারা এই ভুল কাজটা, খারাপ কাজটা কিংবা এই দুর্নীতিটা করেছে, তারা আজকে অ্যারেস্ট হয়েছে, তারা আজকে জেলের ভেতর, তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন সরকার নিচ্ছে। তো এটা কোনো কথা হলো না যে ঝুঁকতি হে দুনিয়া ঝুঁকানেওয়ালা চাইয়ে, এইসব চিপ ডায়লগের এখানে কোনো জায়গা নেই। এরা সবাই ডিপ স্টেটের একটা ইনস্ট্রুমেন্ট। এবং সমস্যা হচ্ছে আমাদের দেশের ভেতরে দেশ বিরোধী শক্তিও তো আছে, যারা বিভিন্ন জায়গায় পোস্ট দখল করে রেখেছে। ঠিক আছে, এটা খুব ওয়েল প্ল্যান্ড, ডিপ স্টেটের হোক, আইএসআইয়ের হোক, ফরেন এজেন্সিগুলো যেগুলো আছে, যারা আমাদের দেশের ক্ষতি করতে চায়, এটা তাদের একটা ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ওয়েল এক্সিকিউটেড একটা কাজ। তাই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাধারণ মানুষকে সবসময় যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবার জন্য রেডি থাকতে হবে। এই একটা আন্দোলনকে সামনে রেখে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা হচ্ছে, থুতু ফেলা হচ্ছে, এই বিষয়গুলো কতটা যাচিত বলে মনে করছে? একদম নিন্দনীয়। এবং এরাই হচ্ছে ভবিষ্যতের সুজন চক্রবর্তী, এরাই হচ্ছে ভবিষ্যতের জ্যোতি বসু, এরাই হচ্ছে ভবিষ্যতের পিসি যোশী। এরাই মানে এদেরই পূর্বপুরুষরা, আইডিওলজিক্যাল পূর্বপুরুষরা ভারত ভাগের দাবি করেছিল, ভারতের ক্ষতি করতে চায় সারা জীবন ধরে। এরা ভারতের খাবে, ভারতের রাস্তায় ঘুরে বেড়াবে, ভারতের সব কিছু ভোগ করবে, কিন্তু এদের সেন্টিমেন্ট সেই পাকিস্তানের দিকে আর চীনের দিকে থাকবে। এটা নতুন কিছু নয়, এরকম কীট সমাজে আসতে থাকে, এটা আদি অনন্তকাল থেকে চলে আসছে। সমাজে ভালো মানুষ থাকবে এবং কিছু এরকম সমাজের মানে অসভ্য এবং বদমাইশ লোকও থাকবে। যে বামেদের যে মিছিল ডাকা হয়েছিল, তার মধ্যে দেখা গেল শ্রীলেখা মিত্র তিনি একটি প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন, এবং পরবর্তীকালে যখন তার বিরুদ্ধে এফআইআর হলো বা এটা নিয়ে চর্চা শুরু হলো, তখন তিনি বললেন তিনি নাকি ওই ছবিটি দেখেনি, এবং যে ছেলেটির সাথে তিনি দাঁড়িয়েছিলেন এবং ছবিটি ভাইরাল হয়েছে সেগুলো তিনি ইচ্ছাকৃত করেননি। মানে এটাকে নিছক একটা সাফাই গাইছেন উনি এখন। তো উনি ইচ্ছা করে করেননি, কিন্তু হয়ে গেল। মানে ওনার মাথায় একটু প্রবলেম আছে। আমি রাজ্যের সরকারকে অনুরোধ করব ওনাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়ার জন্য। যথেষ্ট করেছেন উনি। যে এর আগে যে সরকার ছিল, সেই সরকারের সময় এবং তার আগে
উনি অনেক কাজ সিনেমায় করেছেন, সিরিয়ালে করেছেন, আমি যদি বা নিজে একটাও দেখিনি, কিন্তু যথেষ্ট হয়েছে। ওনার যদি নিজের ওপর কোনো কন্ট্রোল না থাকে, এমনি এমনি হয়ে যায়, তো ওনাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া উচিত, কিংবা হাউস অ্যারেস্ট করে রেখে দেওয়া উচিত। আর কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস উনি যাতে না করতে পারে সেটা করা উচিত। আচ্ছা, এই যে মিছিল হলো, সেই মিছিলে দেখা গেল যে যে ম্যাসাকার হয়েছিল, ধর্মতলার যে ম্যাসাকার, সেই ম্যাসাকারে যাদের গ্রেফতার করা হলো তাদের বেশিরভাগই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ, এবং পুলিশ নিজে স্টেটমেন্ট দিচ্ছে যে এই যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউ ছাত্র নয়। তার মানে কি এটা একটা দেশবিরোধী কার্যকলাপ চালু করার চেষ্টা করা হচ্ছিল? হ্যাঁ, অবশ্যই এদের সকলের ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। এরা সকলে, আমি আপনার চ্যানেলের মাধ্যমে সরকারকেও আবেদন করতে চাই, এদের সকলের ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। এরা কেউ স্টুডেন্ট না, কিন্তু এত বড় একটা আন্দোলন তৈরি করে ফেললো খুব অল্প সময়ের মধ্যে। অনেকে বলছে, আমি আপনাদের রিপোর্টারদেরও একজন দুজনকে ওদেরকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কি নাম যেন ছেলেটার, আফরোজ বোধহয় নাকি, তাকে জিজ্ঞেস করছিল আপনাকে কোন পলিটিক্যাল লিডার এগুলো করিয়েছে, কারা করিয়েছে। এটাও দেখা উচিত এদের সাথে কাদের ফোনে কথা হয়। এরা যেই মসজিদে যাচ্ছে সেখান থেকে কিছু ছড়াচ্ছে না তো। এখন আমার এই কথাটাকে আপনারা অনেকে সাম্প্রদায়িক বলে মনে করবেন, কিন্তু আমি এটা বলছি তথ্যর মানে এভিডেন্সের ভিত্তিতে। সেটা হচ্ছে যে সবথেকে আগে হচ্ছে দেশ আর দেশের নিরাপত্তা। কাশ্মীরে যদি মসজিদে লাউডস্পিকার থেকে অ্যানাউন্স করতে পারে যে 24 ঘন্টার মধ্যে কি 36 ঘন্টার মধ্যে এই কাশ্মীর ঘাঁটি খালি কর দো, তোমরা কাশ্মীর ঘাঁটি ছেড়ে হিন্দু পন্ডিতরা চলে যাও, তোমাদের মেয়েদেরকে বউদেরকে রেখে যাও, নাহলে তোমরা সবাই কলমা পড়ে মুসলিম হয়ে যাও। যদি এরকম কাজ কাশ্মীরের মসজিদ থেকে হতে পারে, পশ্চিমবঙ্গেও যদি ইনভেস্টিগেটিং এজেন্সিরা মানে খোঁজ খবর নেয়, এরকম বেরোতেও তো পারে। তাহলে এই যারা ধরা পড়েছে তারা কোন মসজিদে যাতায়াত করতো, তারা কোথায় পড়াশোনা করেছে, তাদের সার্কেলটা কীরকম, সেইগুলো নিয়েও তদন্ত হওয়া উচিত। কিন্তু বামেদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মিছিলে ঢুকে বিজেপির লোকেরাই নাকি এই মিছিলে ছত্রভঙ্গ করা বা নষ্ট করার জন্য এরকম মারধর করেছে। দেখুন, বামেদের কথা মানে আমি বললাম না আপনাকে, মানে খুবই মানে ইরিটেটিং প্রশ্ন বামেদেরকে নিয়ে যখন কোনো প্রশ্ন করা হয়। আমি ওদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। ওরা পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মানে কিছু নেতা আছে বামপন্থীদের যারা নিজেদেরকে হাইলাইট করার জন্য এই সোশ্যাল মিডিয়াতে আসছে, প্রাসঙ্গিক হবার জন্য, আর কিছু না। একটি নতুন আন্দোলন নাকি হবে বলে জানা যাচ্ছে, সেটা হচ্ছে সিজেপির মতোই একটা নতুন দল তৈরি হচ্ছে বা পার্টি তৈরি হচ্ছে, E20 জনতা পার্টি বলে, এবং তাদের দাবি হচ্ছে পেট্রোল পাম্পে তারা 100% পেট্রোল চায়। মানে এটাও কি আবার সরকারের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না? দেখুন, সরকার যদি ঠিক সময় ঠিক স্টেপ নেয়, এটা কোনো সমস্যাই হবে না। সরকার যেটা ঠিক মনে করছে, সরকার তো এমনি আসেনি, আকাশ থেকে পড়েনি, ভগবানের আশীর্বাদে সাধারণ মানুষদের ভোটে এই সরকার এসছে, রাজ্যে হোক কিংবা কেন্দ্রে হোক। তাই জন্য বেশিরভাগ মানুষ এই দেশের এই সরকারকে এনেছে, ভোট দিয়ে এনেছে। তাই জন্য কারা কি বললো, কারা কি পেট্রোল নিল নাকি ডিজেল নিল, কিভাবে নিল, কিভাবে চাইছে, সেটা তাদের ওপর। সরকারের যে পলিসি, সরকারের যে সিস্টেম, সেটা সরকার করে যাবে। এবং আমার বক্তব্য হচ্ছে এরকম অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টসদের অ্যারেস্ট করা উচিত, এবং অ্যারেস্ট হবার কালীন মানে থাকাকালীন ভেতরে তারা যে খাবার দাবার খাবে সেগুলো তাদের পরিবার থেকে কিংবা তাদের থেকেই সংগ্রহ করে আনা উচিত। এটা আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় এরকম দেশবিরোধী যে এলিমেন্টসগুলো আছে তাদেরকে মানে না খাওয়ানোই ভালো। একদম শেষ একটা প্রশ্নে আসবো, যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পরেই বিভিন্ন পার্কিং বা রাস্তার ধারে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং কলকাতায় তো এরকম প্রচুর স্টল রয়েছে, সারা পশ্চিমবঙ্গেই রয়েছে, কিন্তু কলকাতায় তো এরকম প্রচুর স্টল রয়েছে, এরকম প্রচুর পার্কিংও রয়েছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে এই বিষয়ে আপনার কি মত? দেখুন, এই বিষয়ে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, হ্যাঁ, পার্কিং নিয়ে প্রচণ্ড সমস্যা। অনেক জায়গায় এমনভাবে পার্কিং হয় যে রাস্তার মেন গাড়ির মুভমেন্টই আটকে যায়, নো পার্কিং এরিয়াতে পার্কিং হয়ে যায়, ফুটপাতের ওপর পার্কিং হয়ে যায়।
এগুলো অবশ্যই সরকারকে দেখা উচিত এবং এগুলোর বিরুদ্ধে যে কোনো অ্যাকশন এটা ওয়েলকাম। কিন্তু হ্যাঁ, স্টলের বিষয়ে আমার একটু আমার যেটা কথা মানে বক্তব্য, সেটা হচ্ছে বিশেষ করে দেখুন, আমি হিন্দুদের জন্য কাজ করি, আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি, আর আমি হট করে একদিন নয়, আমি বহু বছর ধরে এই কাজ করছি। যারা একটু আগে থেকে আমাকে বলতে হয়, পশ্চিমবঙ্গে গত ধরুন 50 বছর ধরে শিল্পর নাশ হয়েছে, ইন্ডাস্ট্রি, কারখানা, ফ্যাক্টরি সব এখান থেকে পালিয়েছে, যেগুলো অল্প স্বল্প আছে তালাচাবি মেরে আছে, প্রোডাকশান নেই, কিচ্ছু নেই, কর্মব্যবস্থা জিরো। সেখানে দাঁড়িয়ে যারা ধরুন এরকম কারখানায় কাজ করত, কিংবা তাদের পরিবার, কিংবা যারা এরকম কাজ মানে যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পায়নি, কিংবা সরকারের গাফিলতির জন্য তারা নিজেদেরকে যোগ্য তৈরি করতে পারেনি, এডুকেশন সিস্টেমও তো একদম খারাপ হয়ে গেছিলো গত 50 বছরে, তাই জন্য আমরা সেরকম প্রোডাক্ট বের করতে পারিনি, সমাজে আসতে পারিনি। সেই যে মানুষগুলো কারখানার কাজ থেকে বঞ্চিত হলো, প্রপার এডুকেশন থেকে বঞ্চিত হলো, তারা কি করবে? তাদের পরিবার কি বিষ খেয়ে মরে যাবে? তাদের কাছে অপশানটা কি আছে? তারা যদি ধরুন, আমি হিন্দুদের কথা বলছি, কিন্তু তারা যদি পরিশ্রম করে সকালে ভোরবেলা থেকে যদি আটা ময়দা বেলে দুটো মানে কিছু লুচি করে তরকারি করে রাস্তায় বিক্রি করে, কিংবা ঘুগনি আলুর দম করে বিক্রি করে, কিংবা জুসের দোকান করে, তেলেভাজা মুড়ির দোকান করে, এটা তো চুরি করছে না। এরা কষ্ট করে নিজের পরিবারটাকে চালাবার চেষ্টা করছে, মেহনত করছে। আমি একটা দুটো ফেসবুকে একটা দুটো মিডিয়ার দেখছিলাম, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, তারা এরকম হকারদের, এরকম স্টলেদের মানে মানে তারা করছে, এখানে কেন বসেছেন, এই ফুটপাতে এই করছেন সেই করছেন করছে। আরে তারা মেহনত করছে, তারা বহুদিন ধরে এই কাজ করে আসছে। হ্যাঁ, তাদেরকে যদি জায়গাটা খালি করতে হয়, তাদের সেভাবে কথা বলে, সেভাবে একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে, এখানে যেখানে এত কারখানা তৈরি হচ্ছে, এনাদেরকে সেই কারখানায় কাজ দিয়ে, যেরকম ভাবে মানে যার যেরকম কাজ ব্যবসা, সেরকম তাকে একটা অল্টারনেট ব্যবস্থা করে দিয়ে আপনারা তার পেছনে ধাঁ করছেন, এটা ভাবছেন না তো? এই রোজগার করে তার ছেলেমেয়ে স্কুলে পড়ছে, রোজগারটা যদি বন্ধ হয়ে যায়, তার ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। যে মিডিয়ারে এটা করছে তাদেরকে আমি বলছি, তার বাড়িতে বাবা মা থাকতে পারে, তাদের ওষুধের খরচা থাকতে পারে, এদের যদি আপনারা এরকমভাবে তাড়া করেন, এদের রোজগার বন্ধ হয়ে গেলে এদের ফ্যামিলিটা যাবে কোথায়? হ্যাঁ, এটা ঠিক, এরা ফুটপাত কিংবা জায়গা এনক্রোচ করে করছে, কিন্তু তারও একটা সিস্টেম থাকা উচিত। এই মানুষগুলো যাবেটা কোথায়? কেন এর আগের সরকার, তার আগের সরকার কলকারখানা এখান থেকে সরিয়ে দিয়েছে। এডুকেশন সিস্টেম খারাপ, যারা ভালো পড়াশোনা করেছে তারা এখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। আপনি পৃথিবীর এরকম অনেক মানে বাইরের দেশেও এরকম অনেক জায়গায় স্টল আছে, যেখানে এখান থেকে মানুষ বেড়াতেও যায়, যেমন থাইল্যান্ড আছে, ব্যাংককের রাস্তায় বহু স্টল আছে, ঠিক আছে? তো সেটা থাকতে পারে, সেটা একটা সরকারের ব্যাপার। কিন্তু আমি যেভাবে দেখছি, কিছু ফেসবুক, ইউটিউবার, মিডিয়া, এরা এরকম সাধারণ যারা গরিব মানুষ দিনে মানে ভোর থেকে মেহনত করে 2 পয়সা কামিয়ে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, তাদের পেছনে তারা করছে। তো এরকমভাবে এদেরকে আমার মনে হয় হিউমিলিয়েট করা উচিত নয়। এরাও মানুষ। আর আমি এই জন্যই হিন্দুর কথা বলছি, কেন এরা এই যে মানুষগুলো আছে যারা হকার করেছে কিংবা স্টল করেছে, এরা কিন্তু নিজে থেকে করেছে, কোনো হালাল ইকোনমি এদেরকে সাপোর্ট করেনি। যে মুসলিম স্টলগুলো আছে, তাদের স্টল বন্ধ হয়ে গেলে মসজিদ থেকে তারা সাপোর্ট পাবে, ইসলামিক উম্মা তাদেরকে সাপোর্ট দেবে, হালাল ইকোনমি সেই মুসলিমদের স্টল ওলাকে, হকারগুলোকে সাপোর্ট দেবে। তারা তাদের সাপোর্ট নিয়ে ওখানে স্টল করেছে, পলিটিক্যাল পার্টির সাপোর্ট নিয়েই করেছে। তাদের অনেক অপশান, একটা বাড়িতে 8টা 10টা করে ছেলে, তারা সেখানে স্টল করেছে। কিন্তু যে হিন্দু ফ্যামিলি যারা এই স্টলগুলো করেছে, তাদের কোনো ইকোনমি, তাদের কোনো মন্দির, কোনো আশ্রম তাদেরকে সাপোর্ট করেনি। কিন্তু তারা নিজে থেকে নিজেদের চেষ্টায় কিছু করে তাদের পরিবার চালাবার চেষ্টা করছে। এখানে হালাল ইকোনমির কোনো ব্যাপার নেই। তাই এটা আমাকে এটা কষ্ট দিচ্ছে। কারণ এই লক্ষ লক্ষ এই যে হিন্দু পরিবারগুলো, এগুলো যদি মানে তাদের কর্মস্থান, কর্মর জায়গা যদি
হট করে বন্ধ হয়ে যায়, তাদের অবস্থা খুব খারাপ হবে, সেই পরিবারগুলোর অবস্থা খুব খারাপ হবে। এবং এদের মধ্যে বেশিরভাগ মানুষই রাষ্ট্রবাদী। তো এই দেশের মানুষ এই দেশেতেই যদি সে কষ্ট পায় উইথাউট এনি ফল্ট অফ দেয়ার্স, তারা সেই সুযোগ পায়নি এর আগের দুটো সরকারে, 15 বছরের এই টিএমসি আর তার আগে প্রায় 34-35 বছরের বাম সরকার। এই মানুষগুলো কোনো সুযোগ পায়নি, এদেরকে মানে একদম শেষ করে দেওয়া হয়েছে, তারা 2 পয়সা রোজগার করছে। তাই জন্য যারা ইউটিউবার আছেন, আপনারা যারা ফেসবুক মানে কি বলবো মিডিয়া চালান, আপনারা একটু সেনসিটিভ হয়ে এইগুলো কভার করলে ভালো হয়। এটা মনে রাখবেন, এরাও আপনার প্রতিবেশী, এরাও আমরা একই দেশের বাসিন্দা, আমরা একই ভগবানের পুজো করি, এদেরও পরিবার আছে, তাই জন্য এদেরকে অপমান করবেন না। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আজকে আমাদের সাথে ছিলেন রাষ্ট্রবাদী নেতা, সিংহ বাহিনীর প্রতিষ্ঠাতা দেবদত্ত মাঝি। আপনারা ওনার মূল্যবান বক্তব্য শুনলেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য সেখানে জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, শুনতে থাকুন পলিটিক্যাল ডেইলি।